গাজীপুরে দুইটি মহাসড়কে যানবাহনের চাপ থাকায় থেমে থেমে যানজট তৈরি হয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে সামনে গিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের গাড়ি ধরতে চাইছেন। গতকাল পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় লাখো মানুষ একসাথে স্টেশনগুলোতে ভিড় করে। এ কারণে রাতভর মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজট তৈরি হয়। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠরা। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার থেকে সালনা 7 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। থেমে থেমে গাড়ি চলছে। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর 5 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তার উপর পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেকে খোলা ছাদে, ট্রাকে ও পিকআপে করেই গন্তব্যে যাচ্ছেন। সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া দাবি করছেন পরিবহন সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি দেখুন, আজও কিন্তু আমি আপনাকে স্বস্তির খবর দিতে পারছি না, কারণ আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য দিনের মতো যানবাহনের দীর্ঘ সারি ও বেশ জটলা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আজকের চিত্র, সেটি কিন্তু গত 3 দিন যেরকম ছিল সেরকমই আজও যানবাহনের দীর্ঘ সারি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চন্দ্রা দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য ঘরমুখ মানুষের উপচে পড়া যে ভিড়, সেটি আজও কিন্তু চোখে পড়ছে লক্ষ্য করার মতো। বেশ কয়েকদিন যাবৎ ধীরে ধীরে কারখানাগুলো ছুটি হচ্ছিল। গতকাল কিন্তু সকল পোশাক কারখানা ছুটি হওয়ার পরে, বিশেষ করে গাজীপুর শিল্প দূষিত এলাকা, এই এলাকার কারখানাগুলো ছুটি হওয়ার পর এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লাখো মানুষের ঢল নামে। রাতভর থেমে থেমে যানজট এবং ভোগান্তিতে মানুষ নারীর টানে বাড়িতে ফিরছে ঈদ করার জন্য। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মানুষের চাপের কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক কম। যে যার মতন পারছে খোলা ট্রাক কিংবা বাসের ছাদে যাতায়াত করছে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। তবে খোলা ট্রাকের ছাদে কিংবা বাসের ছাদে এগুলোতে কিন্তু বেশ মারাত্মক ভাবেই কিন্তু মনে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এই মুহূর্তে খোলা ট্রাকগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানুষ আর মানুষ, কিন্তু গণপরিবহন সংকটের কারণে মূলত তারা এই খোলাটাকে যাতায়াত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, আমি এই যারা খোলাটাকে যাতায়াত করে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে গণপরিবহন, সেগুলো কিন্তু তাদের 3 থেকে 4 গুণ ভাড়া বেশি গুনতে হয়। এই খোলা টাকে কিন্তু তাদের 3 থেকে 4 গুণ ভাড়া কম বলে আমাদেরকে এই যাত্রীরা জানিয়েছেন। সকালবেলা আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা কিন্তু অন্যান্য দিনের মতন আজও পুলিশ সদস্যরা এবং যৌথ বাহিনী কিন্তু অ্যাক্টিভ রয়েছে, যাতে মানুষ পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারে। সেই ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী অক্লান্ত কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে। তো এই ছিল আমার কাছে আজকে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখ মানুষের যাত্রায় যমুনা সেতুর পশ্চিম পারে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যায়। ভোর থেকে যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত মহাসড়কে যান চলাচল বেড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়তে থাকে। সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ি, বাস ও মোটরসাইকেল করে বাড়ি ফিরছেন যাত্রীরা। এমনকি ট্রাকের ছাদেও পরিবার নিয়ে ফিরছেন অনেকে। যদিও এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিমাংশে উত্তরবঙ্গমুখী লেনে যানজটের কোনো খবর পাওয়া যায়নি। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে মানুষ নারীর টানে বাড়ি ফিরছেন। এজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এদিকে পরিবহন মালিক ও সিন্ডিকেটরা যাত্রীদের কাছ থেকে 3 গুণ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 600 টাকার ভাড়া নেওয়া হয়েছে, 1800 টাকা দিয়েও সময় মতো গাড়ি পাননি বলে জানান যাত্রীরা।
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। স্টেশনে বিনা টিকিটের যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। এছাড়া চুরি ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। এদিকে শিডিউল বিপর্যয়ে না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। দর্শক, কমলাপুর থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ট্রেনে ঈদ যাত্রার আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাহেলি আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন, আমরা কিন্তু সকাল থেকেই আসলে এই কমলাপুর স্টেশনে অবস্থান করছি। আজকে জানেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকাল সকালবেলায় কিন্তু পবিত্র ঈদুল আজহা, সে উপলক্ষে কিন্তু একেবারেই শেষ মুহূর্তের ঈদ যাত্রা চলছে। আমরা কমলাপুর স্টেশনের চিত্র যদি একটু দেখাতে চাই, সকাল থেকেই কিন্তু এই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ সহ সব শ্রেণী পেশার মানুষ অর্থাৎ আজকেই কিন্তু ছেড়ে যাচ্ছেন। আমার পেছনে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির চিত্র যদি আমি একটু দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যেই ট্রেনে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই এমন অবস্থা রয়েছেন। ভেতরে যেমন অবস্থা তেমনি কিন্তু ছাদেও প্রচুর লোকজন রয়েছেন। এই গত কয়েকদিন কিন্তু ছাদে লোকজন চড়া নিয়ে বেশ কড়াকড়ি ছিল ওই ট্রেনের কর্তৃপক্ষ। তবে আজকে এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে আসলে এই ভিড়টি তারা ঠেকাতে পারছেন না। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আসলে ট্রেনে টিকিট পাচ্ছেন না বা ট্রেনে আসলে ভেতরে প্রবেশের জায়গা পাচ্ছেন না, তারা কিন্তু এই ছাদে চড়েই আসলে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে শেষ মুহূর্তে যাত্রা যদি কমলাপুরের চিত্র বলি, আমরা একেবারেই কানায় কানায় পরিপূর্ণ এই কমলাপুর স্টেশন। যারা যাত্রী রয়েছেন তারা আসলে এরই মধ্যে ভিড় করছেন, অনেকেই কিন্তু টিকিট পাননি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন কিন্তু এই বিষয়টি হয়নি, অর্থাৎ ট্রেনের শিডিউল বিপর্যয়। আমার পাশেই যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরগামী, এই ট্রেনটি কিন্তু সকাল 9টায় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা। এখন বেলা 10:30টারও কিছু বেশি সময়, আমরা এখনও কিন্তু এই ট্রেনটি ছেড়ে যায়নি। এমনই আরও কয়েকটি ট্রেনেরই কিন্তু সকাল থেকে আমরা শিডিউল বিপর্যয় দেখতে পেয়েছি, যার কারণে কিন্তু যাত্রীর চাপ আরও বেড়েছে। অর্থাৎ যারা যাত্রীরা রয়েছেন এমনি কিছুটা গরম, সেই গরমকে আসলে তারা সহ্য করে তারা ট্রেনে অপেক্ষা করছেন। তারপরও ট্রেন যাত্রাটিকে অত্যন্ত ভালো এবং আরামদায়ক বিদায় তারা ট্রেনকেই বেছে নিচ্ছেন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে তারা ট্রেনকে বেছে নিয়েছেন, এমনটাই তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমরা বলতে চাই যে এখানে কিন্তু আজকে কমলাপুর স্টেশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো কড়াকড়ি আমরা তাদের যে নির্দেশনা বা তাদের যে কর্মসূচি বা তাদের কর্মকাণ্ড এমনটা আমরা দেখতে পাইনি। অনেকটা ঢিলেঢালেভাবে তারা কিন্তু এই কমলাপুর স্টেশনটিকে ছেড়ে দিয়েছেন, কারণ যাত্রীর চাপ এতটাই বেশি যে যাত্রীদের তারা সামাল দিতে অনেকটাই হয়তো হিমশিম খেয়ে যাচ্ছেন, যে কারণে হয়তোবা তারা কিন্তু এই ট্রেনের যাত্রীদেরকে অনেকটা ঢিলেঢালা দিচ্ছেন, যার কারণে তারা ট্রেনের ছাদে চড়ে কিন্তু ভ্রমণ করছেন। অর্থাৎ আমরা বলতে পারি আজকের দিনটি শেষ দিন হওয়ায় তারা ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষ কিছুটা ভোগান্তি সহ্য করে হলেও বাড়ি যেতে পারবে এই এমনটা ভেবেই তারা কিন্তু অনেকটাই খুশি। সাহেলি, রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েক লাখ মানুষ আসছে দক্ষিণাঞ্চলে। পদ্মা সেতুর নিরবচ্ছিন্ন সড়কে যুক্ত হয়ে কয়েক হাজার পরিবহন, তবে চাপ নেই লঞ্চ যাত্রায়। ঘরমুখী মানুষকে নিরাপত্তা দিতে প্রতিশ্রুতি প্রশাসনের। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এই প্রথমবার টানা 10 দিনের ছুটি ঈদের আনন্দ যেন বাড়িয়ে দিল কয়েক গুণ। রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে দক্ষিণাঞ্চলে আসছে কয়েক লাখ মানুষ। এ যাত্রায় সবারই প্রথম পছন্দ ছিল সড়কপথ। তাই বরিশালে বাস মালিক গ্রুপ হাজার খানেক পরিবহন যুক্ত করে রেকর্ড গড়েছেন। পিছিয়ে নেই বিআরটিসি বাসও। ঈদের সময় ঢাকা থেকে অন্তত 800-900-1000 গাড়ি আসবে, আবার 1000 গাড়ি যাবে ঢাকা থেকে, যাতে যাত্রীগুলো নির্বিঘ্নে আসতে পারে এবং ঈদ পরবর্তী আবার যেতে পারে। এজন্য আমাদের সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ায় আসতে পারলেও থ্রি হুইলারে অনিরাপদ সড়ক নিয়ে ক্ষোভ যাত্রীদের। যাতায়াত ভাড়াটা তেমন একটা বেশি না,
আর রাস্তায় প্রশাসন ব্যবস্থা মোটামুটি ভালোই আছে। আমার গন্তব্যে পৌঁছাতে পারি, নারী নিরাপত্তাটা এবং প্রশাসনের কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে যেন তারা এই দিকটা প্রচণ্ডভাবে খেয়াল রাখে। এই ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং এই লক্কর চক্কর গাড়ি যদি সড়কে চলাচল বন্ধ রাখা যায় তাহলেই আমাদের ঈদ যাত্রা হবে নিরাপদ। এদিকে লঞ্চে ডাবল ট্রিপ থাকলেও আসা যাওয়ায় খুব একটা চাপ নেই যাত্রীদের, স্বাচ্ছন্দ্যে আসতে পেরে খুশি তারা। নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স, সচল থাকছে সিসিটিভি, দাবি পুলিশ কমিশনারের। আমরা যে হাইওয়েতে ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেটাও যাতে সঠিকভাবে পটুয়াখালী, বরগুনা এদিক দিয়ে পাস হয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। তো সব কিছু মিলে ইনশাল্লাহ আমাদের নিরাপত্তা ঠিক আছে। ফিটনেসবিহীন গাড়ি বন্ধে টার্মিনালে ঈদের আগে এবং পরে মাঠে থাকবে বিআরটিএ। আমাদের বিজনেস টিম গঠন করা হচ্ছে প্রতিটা জেলাতে, পাশাপাশি প্রতিটা বাস টার্মিনালে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য ওখানে বুথ থাকবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মব্যস্ত মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসছে দক্ষিণাঞ্চলে। তাদের আগমন এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরার যাত্রা হোক নিরাপদ, এমন প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। 198তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় এবারও 4 স্তরে ভাগ করা হয়েছে নিরাপত্তা বলয়। দূর দূরান্তের মুসল্লিদের জন্য রয়েছে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি স্পেশাল ট্রেন। প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। এশিয়ার ঐতিহ্যবাহী সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদুল আজহায় গরুর কুরবানির কথা মাথায় রেখে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ইতোমধ্যে মাঠে দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, অজুখানা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার স্বার্থে মাঠের মধ্যে 64টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও 4টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মাঠের মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বড় জামাতে ঈদের নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায় এই বিশ্বাস থেকে লাখ লাখ মুসল্লি এখানে ঈদের নামাজে সমবেত হয়। আর হাদিসের মধ্যে আছে জামাত যত বড় হবে এর মধ্যে বরকত, ফাজাইল তত বিষয়। সে উদ্দেশ্যে মানুষগুলো সবাই একত্রিত লাখ লাখ মানুষকে এনে নামাজ পড়ে, এটাই মূল মাকসাদ। এটা একটা আলাদা অনুভূতি এবং সেই অনুভূতিটা যারা এখানে নামাজ পড়ে এরাই শুধু বুঝে। নিরাপত্তা ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও পুলিশের চেকপোস্ট থাকবে বলে জানান পুলিশ সুপার। 600-র উপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। 2টি স্পেশাল ট্রেন ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি অসুস্থ মুসল্লিদের চিকিৎসা প্রদানে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতির কথা জানান জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি। নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা যথাসময়ে এসে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। রেওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ফুটিয়ে ঈদ জামাত শুরুর সংকেত দেওয়া হয়। জামাত শুরুর 15 মিনিট আগে 3টি, 10 মিনিট আগে 2টি এবং 5 মিনিট আগে 1টি শটগানের গুলি ফুটানো হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ ডেস্ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাটগুলোতে কিছুটা বাড়তি দামে চলছে গরু ছাগল বেচাকেনা। ছোট গরুর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ক্রেতা বিক্রেতার মাঝে চলছে দর কষাকষি। তবে বড় সাইজের গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। ইউসুফ আলীর রিপোর্ট। রাত পোহালেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। যারা কুরবানির নিয়ত করেছেন তারা ঈদের আগের দিন পশু ক্রয় করতেই হবে। তাই পছন্দের পশু কিনতে দাম হাঁকাচ্ছেন বিক্রেতাদের সাথে। রাজধানীর হাটগুলোতে বিভিন্ন সাইজের পশু থাকলেও দাম তুলনামূলক একটু বেশি বলে জানান ক্রেতারা। গতকালকের থেকে আজকে বেশি। যে গরু কিনছি আমি
1,05,000 এই গরু এখানে 1,25,000 দেয় না। 20-25 হাজার টাকা ডিফারেন্স ছিল প্রত্যেকটা গরুতে। এটা 90-95 হাইয়েস্ট ছিল, এখন 1,20, 1,30 এরকম। কেনার মতো ক্যাপাসিটি নেই। শেষ মুহূর্তে ছোট গরুর সংখ্যা কম হওয়ায় আশানুরূপ দাম পেয়ে খুশি বিক্রেতারা। গতকালের তুলনায় আর কি বেশি, গতকাল এটার দাম ছিল 135, এখন 145। আমি ভালো দামই পেয়েছি। বড় গরুর দাম মোটামুটি সীমিত গেছে, কিন্তু ছোট গরুর রেট অনেকটা হাই গেছে। বড় গরুর চাহিদা কম থাকায় বিপাকে পড়েছেন কিছু বিক্রেতা। 150 to 1 লাখ এর মধ্যে কাস্টমারই বেশি। বড় যে গরুগুলো নিয়ে তারা আসলেই বিপাকে আছে, কারণ মানুষের হাতে টাকা নাই। গরুর পাশাপাশি বিরল জাতের গয়ালও উঠেছে রাজধানীর বিভিন্ন হাটে। বাজারে এটা মূল্য আমরা চাচ্ছি 8 লাখ, তো এখন পাবলিক আসতেছে, দেখতেছে। হাটে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। এইভাবে যে মানে এত পরিমাণ গরু এর আগে কখনোই এই হাটে আসে নাই। ছাগল বিক্রি ও দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় গরুর তুলনায় ছোট গরুর সংখ্যা কম হওয়ায় ঈদের আগের দিনে দাম কিছুটা বাড়তি বলে ধারণা করছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে যে কোনো মুহূর্তে এ দাম আবারও উঠানামা করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদের দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের অন্যান্য অংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টিপাত কম হওয়ার ফলে সারা দেশের তাপমাত্রা বেশি থাকবে না, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হতে পারে। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের দিন আবহাওয়া নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এদিন দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা কম, যদিও চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঈদের দিন বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে বাতাসে জলীয় বাষ্প অস্বস্তি ছড়াবে। দেশের পূর্বাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা রয়েছে, আর দেশের অন্যত্র বৃষ্টিপাত খুবই কম সম্ভাবনা, অর্থাৎ বিচ্ছিন্নভাবে যদি দু এক জায়গায় কিছু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, কারণ যেহেতু এখন বর্ষাকালে বিচ্ছিন্নভাবে বৃষ্টি যে কোনো সময় হতে পারে। যেহেতু বৃষ্টি কম থাকবে, ফলে তাপমাত্রার পরিমাণটা একটু বেশি থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আপনারা জানেন যে বর্ষাকালে, ফলে এই যে তাপমাত্রা যদি 35-36 ডিগ্রিও থাকে, সেক্ষেত্রে মানুষের অস্বস্তির ভাবটা বৃদ্ধি পাবে। তবে 10 তারিখের পর বৃষ্টিপাত আবারও বাড়বে। 7, 8, 9 তারিখ পর্যন্ত এরকম অবস্থা থাকবে। এরপর 10 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পাওয়া শুরু হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। চলতি মাসের শুরুতে রাজধানী সহ দেশের বিভিন্ন ব্যাংকগুলোতে নতুন নকশার নোট ছাড়া হলেও নতুন টাকা নিয়ে হতাশায় রয়েছেন নাগরিকদের একটি বড় অংশ। গ্রাহকরা বলছেন, ঈদ বাজারে ব্যাংকগুলোতে নতুন টাকার দেখা না পাওয়া গেলেও নগরের খোলা বাজারে ঠিকই মিলছে নতুন নকশার নতুন টাকা, আর তাই বাধ্য হয়ে খোলা বাজারে টাকা দিয়ে টাকা ক্রয়ে জনমনে বিরাজ করছে এক ধরনের হতাশা ও ক্ষোভ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। টাকা দিয়ে টাকা কিনতে হয় শুনতে অবাক লাগলেও এখানে ছেঁড়া টাকার বিনিময়ে কেনাবেচা হয় নতুন টাকা। রাজধানীতে নতুন টাকা কেনাবেচার বাজারে সে চিত্র যেন এখন পুরোটাই উল্টো, কারণ দরজায় কড়া নাড়ছে ঈদ, সবাই চাই নতুন কড়কড়ে টাকা। তাই নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতারা নতুন নোটের খোঁজে এসেছেন গুলিস্তানের খোলা নোটের বাজারে। চলতি মাসের শুরুতে নতুন নকশার নোট দেশের ব্যাংকগুলোতে ছাড়া হলেও বাস্তবতা হলো নতুন নকশায় ছাপানো নোট এখনো চোখে দেখেননি গ্রাহকরা। এই টাকাটা অন্য সময় যদি 10 লাখ টাকাও দেন এতটা আনন্দ লাগবে না। 1 লক্ষ টাকা কিনছে 1,14,000 টাকা দিয়ে। আর তাই প্রিয়জনকে নতুন নোট ঈদ সালামি দিতেই তাদের বাধ্য হয়ে আসা নগরীর টাকার বাজারে। আসলে আমরা তো ব্যাংকে টাকা পাচ্ছি না, কিন্তু আমাদেরকে আসে এখানে বেশি টাকা দিয়ে নিতে হয়। ব্যাংকে যে পাওয়া যাচ্ছে না, কারণ কি ব্যাংকে লাইনে দাঁড়ালে 10 পিস দেয়। বাংলাদেশ ব্যাংকের সামনে কিংবা গুলিস্তানে গেলেই দেখা মিলবে নতুন টাকার চকচকে নোটের পসরা বসিয়েছে বিক্রেতারা। একটা বান্ডিল আমাদের 450 টাকায় কেনা। ব্যাংকের টাকাও যায় না, ব্যস্ত আছে, বেশি দামে আম বসছে। ঈদের এই সময়ে গ্রাহকরা পাচ্ছে না নতুন টাকা। খোলা বাজারে কিভাবে মিলছে এত সব নতুন টাকা, এ নিয়ে জনমনে বিরাজ করছে নানা প্রশ্ন। এরা পায় কোথা থেকে? আমরা ব্যাংকে গেলে ব্যাংক তো আমাদেরকে দিতে পারে না টাকাটা। বাইরের যে কয়টা ব্যাংক আছে ওই ব্যাংকের থেকে স্টাফেরা ব্যস্ত আছে। এদিকে নতুন নকশার নোট নিয়ে বেশ উদ্দীপনা বিরাজ করলেও নতুন নোটের চূড়ান্ত রূপ দেখে অনেকটাই হতাশ হয়েছে নাগরিকদের একটি বড় অংশ। 1000 টাকা নোটটাও কাগজটা ভালো না, আপনার এই যে 50 করছে এটাও কিন্তু আসলে ভালো না।
দেখতে পাচ্ছে মন্দির, এই জায়গায় মসজিদ ছিল সেটা ভালো ছিল, তারপর শেখ মুজিবের ছবি সরানো হয়েছে সেটা ভালো হয়েছে। টাকার মান আগের থেকে অনেক পাতলা এবং এই টাকা জাল করলে কেউ ধরতে পারবে না, খুব সুন্দর প্রিন্ট দিচ্ছে জাল টাকার মতোই। ঈদকে কেন্দ্র করে বাজারে নতুন নকশার নোট ব্যাংকে পাওয়া না গেলেও নতুন নকশার নোট ঠিকই মিলছে খোলা বাজারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালন হচ্ছে। ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের দ্বিতীয় বৃহত্তম উৎসবটি পালন করছে। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এর আগে 9 জিলহজ মুজদালিফায় সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করেন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগে কিছু সময় অবস্থান করেন এবং সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা হন। দর্শক, এই মুহূর্তে কুয়েত থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আলামিন রানা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানাতে চাই যে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগঞ্জিদের মধ্যে দিয়ে কুয়েতে পালিত হচ্ছে ঈদুল আজহা। স্থানীয় সময় ভোর 5:22 একযোগে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও ঈদের জামাত আদায় করেন। কুয়েত সিটি আবদালি থেকে অফরা বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে 21টি মসজিদে ও খোলা স্থানে বাংলা খুতবা সহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশিরা। নামাজ শেষে মানব জাতির শান্তি কামনায় দোয়া করেন সর্বস্তরের মানুষ। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন সত্যি অন্যরকম এক আনন্দের, কিন্তু সে আনন্দ স্পর্শ করতে পারে না প্রবাসীরা। আনন্দের কোনো ছুটাফুটাও থাকে না এইসব রেমিটেন্স যোদ্ধাদের মাঝে। এরপরও শত কষ্ট বুকে নিয়ে পরিবারকে বলে, হ্যাঁ আমি ভালো আছি। কেননা অনেক প্রবাসীরা ঈদের দিনটাও কাটে তাদের ডিউটিতে। শত কষ্টের মাঝেও শুভেচ্ছা জানান দেশে থাকা আত্মীয় স্বজনকে মুঠোফোনে। দেশটিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরা মহান আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় বাংলাদেশ সহ ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেছেন। এই ছিল আমার কাছে কুয়েত প্রবাসীদের ঈদ উদযাপনের সর্বশেষ খবর। কুয়েত সিটি থেকে আল আমিন রানা, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত উৎসুক নারী পুরুষ সহ স্থানীয় 50 জন মুসল্লির উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ঈদের জামাতে খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি করা হয়। একই দিনে জুমা আদায় করি, অথচ একই দিনে ঈদ হয় না কেন? এর কারণটা কি? আল্লাহ তাআলা তো একটু আগে আমি খুতবার মধ্যে বললাম যে সূর্যকে আল্লাহ তাআলা দিয়েছে সময় নির্ধারণের জন্য, আর চন্দ্রকে দিয়েছে তারিখ নির্ধারণের জন্য। তারিখ চন্দ্র অনুযায়ী আমরা করব এবং সময় সূর্য অনুযায়ী আমরা সালাত আদায় করব। পবিত্র ঈদুল আজহার দিন বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম নগরীর কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। গতকাল জামিয়াতুল ফালা জাতীয় মসজিদের মাঠে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, এজন্য কন্ট্রোল রুম খোলা সহ নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ সময় পরিবেশ ভালো রাখতে এবং বর্ষায় জলাবদ্ধতা ঠেকাতে পশুর বর্জ্য খাল, নালা, ড্রেনে না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি জানান, চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় জামিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল 8:30টায় একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এখানে প্রায় 40,000-এর অধিক মুসল্লি নামাজ পড়ার জন্য আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছি এবং এখানে দুটি জামাত হবে, একটি 7:30টায় আর একটা হচ্ছে 8:30টায়। কোরবানি পশু জবাই করার সাথে সাথে যাতে করে পানি দিয়ে আমরা সেটাকে ওয়াশ করে ফেলি এবং সেখানে ব্লিচিং পাউডার আমরাও দিচ্ছি বিভিন্ন জায়গায়। আপনারাও সেটা যদি না থাকে বাসায়
রেখে সেটাকে আপনারা ইউজ করবেন। এবং আমরা আশা করছি 6 থেকে 8 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম শহরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা চালাবো এবং সেটা আমরা কমপ্লিট করব। কোরবানির ঈদকে সামনে রেখে শরীয়তপুর জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন ও সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। হাটের ইজারাদার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের সতর্ক করেন এবং প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে বলেন। জাল টাকা শনাক্তের জন্য বিভিন্ন মেশিন রয়েছে, প্রয়োজনে মেশিনের সহায়তা নেবেন। এছাড়া গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের জেলা পুলিশকে অবহিত করতে অনুরোধ জানান। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে এবং একই সাথে উপজেলা প্রশাসন থেকেও আমরা বিভিন্ন হাট আমরা পরিদর্শন করছি। আমরা দেখতে চাচ্ছি যে ক্রেতা সাধারণ তারা মোটামুটি সন্তুষ্ট চিত্তে কোনো বাধাহীনভাবে তাদের কুরবানির পশু ক্রয় করতে পারছে কিনা, বিক্রেতারাও সন্তুষ্টি চিত্তে বিক্রি করতে পারছে কিনা, এছাড়া কোনো হয়রানি রয়েছে কিনা। এবং তাছাড়া অনেক জায়গায় আমরা শুনি হাসিল নিয়ে একটু বেশি ধরনের বাড়াবাড়ি থাকে, আমরা সেটাও একটু মনিটর করছি। পটুয়াখালীতে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোরবানির বর্জ্য অপসারণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামাতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আয়োজনে কাজীপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সাবেক পটুয়াখালী জেলা আমির প্রফেসর মোহাম্মদ শাহ আলম। পটুয়াখালী জেলার আমির অ্যাডভোকেট নাজবুল আহসানের সভাপতিত্বে এ সময় আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, পটুয়াখালী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আর নাহিয়ান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সময় মতো কোরবানির বর্জ্য অপসারণ না করা গেলে পরিবেশগত ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই সকল স্থানে দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কর্মীদের সহায়তা করবে জামাতে ইসলামের টিম। গাজীপুর সদর উপজেলা কৃষক দলের 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর স্বাক্ষরিত অনুমোদন পত্রে গাজীপুর সদর উপজেলা কৃষক দলের কমিটি আসাদুজ্জামান হারুনকে আহ্বায়ক এবং আমিনুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই কমিটিতে 1 জন আহ্বায়ক, 1 জন সদস্য সচিব এবং 17 জন যুগ্ম আহ্বায়ক এবং 22 জন সাধারণ সদস্য করা হয়েছে। কমিটি ঘোষণার পর বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আনন্দ মিছিল বের হয়। শরীয়তপুর জেলা ছাত্র দলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে টানা 3য় দিনের মতো বিক্ষোভ মিছিল ও বিএনপির নেতা রুহুল আমিন মুর্শির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্র দলের এক অংশ। কমিটি বাতিলের জন্য 3য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র দলের এক অংশ। তারা দুপুরে সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন এবং সড়ক অবরুদ্ধ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা আন্দোলনটি শিথিল করেন। তবে কমিটির বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।